আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছি? তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কেমিস্ট্রি। অর্থাৎ মেডিকেলের জন্য আমাদের কেমিস্ট্রি কিভাবে পড়া উচিত, কোনো একটা অধ্যায় আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, আমরা সেখানে আমাদের কিছু কমন প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আর কি একদমই ধরতে গেলে যে কেমিস্ট্রির একদম ফান্ডামেন্টাল কিছু কথা। এবং ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার যারা আসো তারা এতদিন তো নিজেদের মতো করে পড়ে আসছো, এখন একটু আমাদের মতো করে ট্রাই করে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা আউটপুট হবে। তো নেক্সট ডক্টর মেন্টরশিপ প্রোগ্রামে সকলকে স্বাগতম। সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। তো শুরুতেই আসি যে ভাইয়া কেমিস্ট্রি নিয়ে মেডিকেলের জন্য একদম কমন প্রশ্ন, সেটা হচ্ছে কোন বই পড়বো। তো আমরা এখানে হচ্ছে হাজারি স্যারের বইটা পড়বো। হাজারি স্যারের বইটা পড়বো একদম মেইন থিওরির জন্য। আমরা অন্য কোনো দিকে আর তাকাবো না, আমরা হাজারি স্যারের বইটাই পড়বো। অনুশীলনী কোন বই পড়বো আমরা? অনুশীলনী আমরা হচ্ছে হাজারি স্যারের বইটাই পড়বো। তো দেখো অনুশীলনীতে কি আছে বলো তো। অনুশীলনীতে মেইনলি হচ্ছে যে বোর্ড প্রশ্নগুলো আছে, এবং কিছু ক্ষেত্রে হচ্ছে ভার্সিটি, ডিইউ, এবং কিছু ক্ষেত্রে বুয়েটের প্রশ্ন হয়তো দুই একটা করে থাকে, বা ইঞ্জিনিয়ারিং যেটাই বলি না কেন। তো দেখো কবির স্যারের বইয়ের ক্ষেত্রেও কিন্তু ওই অনুশীলনীতে এসএসসির প্রশ্নগুলো দেওয়া আছে, ভার্সিটি, ডিইউ, তারপরে হচ্ছে বুয়েট, এগুলোর প্রশ্ন কিন্তু দেওয়া আছে, তাই না? এবং হচ্ছে মেডিকেলের প্রশ্ন কিন্তু দেওয়া থাকে। সো এখন তোমার কাজ হবে যে আগে হাজারি স্যারের বইটা শেষ করা। তো হাজারি স্যারের অনুশীলনী শেষ করার পরে তোমার যদি মনে হয় যে আমার কবির স্যারের বই পড়ার জন্য সময় আছে, তখন তুমি সেখানে অনুশীলনী দেখতে পারো যে যেগুলো কমন পড়ে না। অর্থাৎ ধরো হচ্ছে যে একই এমসিকিউ যেগুলো হাজারি স্যারের বইটাতেও আছে, যেগুলো হচ্ছে যে কবির স্যারের বইটাতেও আছে, সেগুলো তার পড়ার দরকার নেই। যেগুলো আনকমন লাগলে সেগুলো দেখতে পারো। এর বাইরে আসলে এখান থেকে ওইরকম করে পড়ার কিছু দরকার নাই। তার মানে কবির ক্ষেত্রে কি দেখবা, হাজারিয়া পড়ার পরে তোমার যদি মনে হয় যে আমার কাছে সময় আছে, তাহলে তুমি সেখানে কবির মুভ করতে পারো। তো আমরা বলি যে হাজারিটা একে ৩-৪ বার করে ভালো করে পড়ো, হাজারি পারলে ইনশাল্লাহ আর কথা আটকাবা না। ওকে, এরপর আসলে এক্সট্রা ইনফো। তো কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে এক্সট্রা ইনফো তেমন নাই। তারপরে আমরা হচ্ছে যে ডাইজেস্ট যখন পড়বো, তুমি যে কোচিং এ পড়ো না কেন সেখান থেকে তোমাকে হচ্ছে কিছু ডাইজেস্ট বা মেট্রিক্স টাইপের বই টই দেয় না কোচিং থেকে। তো সেই বই থেকে তুমি একবার করে ওই অধ্যায়টা পড়বো, তখন দেখবা যে যে বই যে লাইনগুলো আমাদের হচ্ছে যে মেইন বই হাজির স্যারের বইয়ে নাই, অন্য রাইটার থেকে কালেক্ট করছে, সেই লাইনগুলো তুমি টুকে নিলে তোমার মেইন বইটাতে অর্থাৎ হাজির স্যারের বইটাতে। এর থেকে বেশি কিছু আর করার দরকার নেই এখানে। এক্সট্রা ইনফো না পড়ে ডাইজেস্টে একটু খেয়াল করলে হবে। আর ডাইজেস্টে যে কাজটা করা আছে, অধ্যায়গুলো গোছানো আছে, এখন তুমি যদি মনে করো যে আমি মেইন বই না পড়ে ডাইজেস্ট পড়বো, তাহলে কিন্তু আসলে হবে না। আগে মেইন বই পড়তে হবে, এরপর অধ্যায়টা গোছানোর জন্য হচ্ছে ডাইজেস্ট পড়তে হবে। এরপরে আসলে যে ভাইয়া সব পড়তে হয় কিনা, না কেমিস্ট্রির জন্য আসলে সব পড়তে হয় না। কেমিস্ট্রিতে কত মার্ক? কেমিস্ট্রিতে মেবি হচ্ছে 25 মার্ক। 25, তাহলে হচ্ছে ওইদিকে কত, 30, 25, 15 আর হচ্ছে 30। বায়োলজিতে হচ্ছে বা 30, কেমিস্ট্রিতে হচ্ছে কত, 25। হ্যাঁ ঠিক আছে, আর এদিকে হচ্ছে জিকে ইংলিশ জিজ্ঞেস, ওকে। তাহলে 25 মার্ক। সো এর মধ্যে দেখা যায় যে কি অর্গানিক থেকে আমাদের হচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন আসে, এবং অন্যান্য অধ্যায়গুলো থেকেও কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে গড়ের প্রশ্ন আসে। এখন সব পড়তে হয় না। ধর কেমিস্ট্রি একটা অধ্যায় তোমার হচ্ছে অলমোস্ট 100 পেজ প্লাস, তাই না? 100 পেজ প্লাস। তো এখন এই 100 পেজকে আমরা যে কাজটা করব, কমায়ে সর্বোচ্চ আমরা 20 পেজে নিয়ে আসে পড়বো, এবং পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ একটা অধ্যায় থেকে 1 ইউনিট থেকে সর্বোচ্চ আমরা 5টা পেজের সমতুল্য যে লাইনগুলো হয় সেই লাইনগুলো পড়বো। তো কিন্তু সব পড়তে হবে না। কি কি পড়তে হবে না হবে সেগুলো আমাদের বুলেট ক্লাসগুলোতে বলে দেওয়া হবে, প্রবলেম নাই। তোমরা সামনে যখন বুলেট ক্লাসগুলো দেখবা, কোনো একটা অধ্যায় শুরু করার আগে অবশ্যই বুলেট ক্লাসগুলো দেখে নিবা। ওকে, আচ্ছা। এবার আসো ভাইয়া, কোনো একটা চ্যাপ্টার আমরা যখন পড়বো সেখানে আমরা কোন কোন স্টেপ ফলো করবো বা কিভাবে এটা আঁকাবো সেটা একটু বলে দিই। প্রথমে আসি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। তো তোমরা তো এইচএসসি তে পড়ে আসছো, রাইট? সো এইচএসসি যে পড়ে আসছো সেটাই তোমাদের নোট খাতা আছে, বই পড়া আছে। যদি কারো মেইন বই পড়া না থাকে তাহলে মেইন বই পড়বা। যদি কারো কোনো অধ্যায় গ্যাপ থাকে তাহলে সেই অধ্যায়ের হচ্ছে মেডিকেলের ক্লাসটা দেখবা। কই থেকে দেখবা? ইউটিউব থেকে দেখবা। ওয়াইটি, ইউটিউব থেকে দেখবা। সো ফ্রি অনেক কোর্সে ক্লাসে আছে, অথবা তুমি যদি কোনো কোর্সে ঢুকে থাকো সেখান থেকেও দেখতে পারো। তবে অবশ্যই এটা মেডিকেল অ্যাডমিশনের ক্লাসটা দেখবে। এখানে তুমি একটা অধ্যায়ের 16 ঘন্টা ক্লাস করার দরকার নাই। আর যদি কোনো একান্তই কোনো টপিক তুমি একদমই ডিপ থেকে বুঝতে চাও, ওই টপিকটা জাস্ট সার্চ দিবা। সেই টপিকের যদি তুমি হচ্ছে 1 ঘন্টা বা 30 মিনিটে ক্লাস দেখো, প্রবলেম নেই। বাট ফুল অধ্যায় কিন্তু এখন আর দেখার দরকার নেই, বুঝছো? ওকে, সো তোমার কনসেপ্ট ক্লিয়ার, নোট খাতা ক্লিয়ার। তারপরে আসে হচ্ছে যে
ফুল বুক রিডিং, তুমি এবার হচ্ছে মেইন বইটা রিডিং পড়ো। এটা তুমি ধৈর্য সহকারে পড়বা, কি কি আছে না আছে খুঁটিনাটি সব পড়বা। তবে এখানে যে সব তোমাকে মনে রাখতে হবে এরকম না, তুমি জাস্ট পড়বা, দেখবা কি আছে না আছে। কারণ এইচএসসি তে কিন্তু দেখা যায় যে আমরা অনেকে কিন্তু মেইন বই ঠিকঠাক মতো পড়ি না, আমাদের ধৈর্য কম। তো ধৈর্য বাড়ানোর জন্য হলো মেইন বইটা ফুল রিডিং পড়তে হবে। তুমি ধরো 100 পেজ, তুমি হচ্ছে যে 3 বারে পড়লা, 20 20 করে 20 30, ধরো হচ্ছে 30 পেজ 30 পেজ 30 পেজ করে পড়লা। একবারে টার্গেট নিও না, একবারে শেষ করতে পারবা না, এরকম তুমি ভেঙে ভেঙে নাও, বুঝছো? ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসে হচ্ছে প্রশ্ন ব্যাংক বের করো। এবার তোমার কাছে যে কোচিং এর বা যে প্রতিষ্ঠানের বা যে কোনো বাজারে যে কোনো প্রশ্ন ব্যাংক তুমি বের করো। বের করে সেখানে দেখো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোনগুলো দেখবে যে কোনো একটা অধ্যায়ে সর্বোচ্চ হচ্ছে 7টা টপিক, সেই 7টা টপিক থেকে বারে বারে প্রশ্ন আসে। সেই 7টা টপিক তার মানে তোমাকে ভালো করে পড়তে হবে। তুমি 7টা টপিক দেখলা, এবার দেখলা কি ধরনের প্রশ্ন আসে, প্রশ্নগুলো পড়লা। তোমার তো এইচএসসি পড়ায় আছে তাই না, তুমি তখন প্রশ্নগুলো বুঝতে পারবা যে এটা কোথা থেকে প্রশ্ন করছে, কোন লাইন। আচ্ছা, পড়লা, তোমার মাথার মধ্যে কিন্তু একটা আইডিয়া হলো যে তোমার হ্যাঁ পরীক্ষায় কি আসে না আসে। এবার তুমি হচ্ছে বই দেখাও। তো বই দেখানোর ক্ষেত্রে কোচিং থেকে যে পিডিএফটা দেয় সেটা দেখাতে, সেটা দেখে দেখাতে পারো। অথবা হচ্ছে তুমি যে প্রশ্ন ব্যাংকটা পড়লা, এবার যখন তুমি নিজে পড়বা, নিজে নিজেও তুমি চাইলে তোমার মতো করে যখন পড়বো তখন দাগাতে পারো, এটা তোমার ব্যাপার। আমি কি করতাম আমি নিচে বলেই দিচ্ছি। এবার তুমি হচ্ছে দাগানো যে লাইনগুলো আছে এগুলো আরেকবার করে পড়ো। তার মানে দেখো, প্রশ্ন ব্যাংক তুমি হচ্ছে প্রথমে মেইন বই পড়ছো ফুল রিডিং, প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো পড়ছো, বই দাগাইছো, আবার দাগানো লাইন পড়তেছো, দেখছো? প্রায় 3 বার করে পড়া হয়ে গেছে। অর্থাৎ বারবার পড়তেছি আমরা, আমরা এখানে কিন্তু বারবার পড়তেছি। ওকে, এরপরে আসে হচ্ছে অনুশীলনী সলভ। এবার আমরা অনুশীলনী সলভ করবো কার, হাজারি স্যারের। হাজারি স্যারের অনুশীলনীটা যদি তোমার মনে হয় যে তুমি নিজে নিজে পারতেছো তাহলে ভালো। যদি কোনোটা প্রবলেম মনে হয় তাহলে তুমি হচ্ছে যে সেই ধারে ক্লাসটা দেখতে পারো। অনুশীলনী সলভের ক্লাস এখন ইউটিউবে অনেক কিছু অ্যাভেলেবল আছে, সেখান থেকে তুমি কিন্তু চাইলে দেখে নিতে পারো। অথবা কোনো একটা পিডিএফ থেকে তুমি সেখানে সলভ যেগুলো যেখানে করে দেওয়া আছে সেই সলভ থেকে দেখে যদি তোমার মনে হয় পারবা। আর যদি একান্তই না পারো তখন আমাদের গ্রুপে জানাবা, আমাদের মেন্টর যারা আছে তারা তোমার এই বিষয়ে সলভ দেওয়ার ট্রাই করবে ইনশাল্লাহ। ওকে, এরপরে আসা হচ্ছে অনুশীলনীতে যেগুলো তোমার হচ্ছে কিভাবে অনুশীলনী পড়বা সেটা আমরা ভুল মার্ক বলে দিব। সো অনুশীলনীতে যেগুলো ভুল হবে বা যেগুলো মনে হবে সেগুলো তো মেইন বইয়ে ছিল, আমি তো সেখান থেকে হচ্ছে কি করতে পারি না বলো তো, পড়তে পারি না, এবার সেই লাইনটা খেয়াল নাই। তখন এই জিনিসটা তুমি মেইন বই ওই লাইনটাতে একটু মার্ক করবা যে এটা অনুশীলনীতে ছিল, আমি এটা পারি নাই। এরপরে তুমি হচ্ছে এক্সাম দিবা এবং যেগুলো ভুল করবে সেগুলো তোমার মেইন বইয়ের থিওরিতেই মার্ক করবা। আলাদা করে এখানে ভুলের খাতা করা দরকার নাই, তোমার মেইন বইটাই যেন হচ্ছে গোছানো থাকে। আচ্ছা, বোঝা গেল? আশা করি কেমিস্ট্রি নিয়ে কিভাবে তোমাদের আগাও সেটা বোঝা গেছে। চলো আমরা একটা অধ্যায় এখন একটু বলে দেওয়ার ট্রাই করি। দেখো আমি একটা অধ্যায় কিভাবে পড়তাম। সো তোমাদেরকে যেভাবে পড়তে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না, তোমরা নিজেদের মতো করে পড়তে পারো। বাট আমি যে স্টেপগুলো বললাম সেগুলো দেখো যে সব ঠিকঠাক তোমার মধ্যে আছে কিনা। সো আমরা যে অধ্যায়টা এখন হচ্ছে একটু রিভিউ করার ট্রাই করব সেটা হচ্ছে যে কেমিস্ট্রি 3য় অধ্যায়, অধ্যায়টার নাম হচ্ছে মৌলের কি বলতো পর্যায়বৃত্ত ধর্ম এবং হচ্ছে রাসায়নিক বন্ধন। সো অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। সো আসো, এখানে দেখো আমি যে কাজটা করছি, এখানে কালার মার্কিং গুলো একটু বলে দেই। সো এখানে কালার মার্কিং গুলো একটু খেয়াল করো। একদমই যেগুলো রেড কালার দিয়ে যে লাইনগুলো দাগানো আছে, রেড পেন, বুঝছো? এগুলো হচ্ছে যে আমাদের রেটিনা থেকে আমাকে দাগাই দিয়েছিল, সেটা পিডিএফ থেকে আমি দাগাইছিলাম। এরপরে যেগুলো হচ্ছে ইয়েলো, ইয়েলো কালার দিয়ে যেগুলো, সেগুলো মনে হচ্ছে আমার মনে হচ্ছে জেনারেল। মানে এগুলো ধরো হচ্ছে 50-50 আসার সম্ভাবনা আছে, এরকম একটা লাইন ইম্পর্টেন্ট মনে হয়েছে, বা ধরো এগুলোকে আমি ইম্পর্টেন্ট বলতেছি, ইম্পর্টেন্ট। ওকে, আর যেগুলো হচ্ছে গ্রিন, সেগুলো আমার কাছে মনে হয়েছে যে 90% এখান থেকে প্রশ্ন আসবে, এটা মানে হচ্ছে কমন। এখান থেকে আমার কাছে মনে হয়েছে এগুলো কমন। আমার কাছে কেমনে মনে হয়েছে জানো, আমি যখন প্রশ্ন ব্যাংকটা পড়ছি, প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, তখন মনে হয়েছে এখান থেকে আসার সম্ভাবনা। যেগুলো হচ্ছে যে অরেঞ্জ কালার দিয়ে আছে, বা দেখবা যে হচ্ছে রেড কালার মার্ক ইয়ে করার, এটা কিন্তু আর হচ্ছে পেন না, এটা হচ্ছে হাইলাইটার। এটা হচ্ছে যে লাস্ট ইয়ার অর্থাৎ বিগত বছরের প্রশ্ন যেগুলো সেগুলো। আচ্ছা, এবার আসো আরেকটা কালার আছে পিঙ্ক, এটা দিয়ে আমি যেগুলো ভুল করছিলাম সে ভুল করা লাইনগুলো এখানে মার্ক করা আছে। কালার মার্কিংটা বুঝছো, কত কালার দিয়ে এখানে মার্ক করা, যেন আমার হচ্ছে যে বইটা পরবর্তীতে পড়তে সুবিধা হয়, কোনো প্রবলেম এখানে না হয়। আর একদমই বই হিজিবিজি করে দেখানোর কোনো মানেই হয় না, এমনিতেই অনেক বড় চ্যাপ্টার। তো সেই ক্ষেত্রে আসলে এখানে এত কিছু দাগানোর পরে, পরে যদি বই দেখে পড়ার ইচ্ছাই না হয় তাহলে অত কিছু দাগানোর দরকার নেই। এখানে আমার রেড কালার দিয়ে যেগুলো দাগানো আছে আছে সবই আছে। ওকে, দেখো এখানে সবই পাবো। তো প্রথমেই ধরো হচ্ছে যে কোনো একটা টপিক, কোনো একটা টপিকে দেখো এখানে
এইগুলোতে দেখো অনেক গল্প বলছে না এখানে, ঠিক না? এবং কোনটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা এখানে দেখায় রাখছি কিন্তু আমি। এই দেখো সবুজ কালার দিয়ে যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো, সেগুলো কিন্তু আমি কি করছি বলতো, সবুজ কালার দিয়ে মার্ক করছি এখানে। এরপরে বাকি যেগুলো এখানে কালো কলম বা লাল কলম দিয়ে যেগুলো মার্ক করা আছে সেগুলো কিন্তু আমরা দেখিয়ে গেছি। তো ওগুলো দেখতে হবে, আর বাকিগুলো হচ্ছে কি যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো আমি পরীক্ষার আগে পড়বো। এখন এখানে দেখো একটা ইয়ে করে দেওয়া আছে, কি কি লেখা আছে। তো তুমি আসলে এত কিছু পড়ার পরে হয়তো তুমি একদম এই সহজ জিনিসটা ভুলে গেছো। তো তুমি কি আবার বইয়ে এসে এরকম করে খুঁজবা এই কোথায় গেল এসপি ডিএফএ কয়টা করে কি থাকতেছে না থাকতেছে। তো আমি জাস্ট একটা ছোট একটা নোট ওখানে লিখে রাখছি। আর হচ্ছে বক্স এমসিকিউ, কেমিস্ট্রির ক্ষেত্রে বক্স এমসিকিউ গুলো অবশ্যই পড়তে হবে, বিশেষ করে হাজার স্যারের বক্স এমসিকিউ গুলো কিন্তু এখানে স্কিপ করার সুযোগ নাই, বক্স এমসিকিউ গুলো অবশ্যই পড়বা। কেমিস্ট্রি ম্যাথ গুলো করবে কিনা, ম্যাথ নর্মালি এখান থেকে খুব একটা আসে না, আর যেগুলো আসে সেগুলো হ্যান্ড ক্যালকুলেশনে পারা যায়। তো যেগুলো খুবই কঠিন টাইপের সেগুলো করার দরকার নাই। আহ, যখন আমরা বুলেট ক্লাস নিব সেখানে কিন্তু বলেই দিব, সমস্যা নাই। সো ম্যাথ টুকটাক আমরা কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না সেগুলো বলে দিব। আচ্ছা, এখানে দেখো এই যে পিঙ্ক কালার দিয়ে আমি এই জিনিসটা ভুল করছিলাম, দেখছো? পিঙ্ক কালার দিয়ে মার্ক করা আছে। এরপর অরেঞ্জ কালার দিয়ে মার্ক করা আছে, এটা বিগত বছরে আসছিল। গ্রিন কালার দিয়ে যেগুলো মার্ক করা আছে এগুলো হচ্ছে আমার কাছে কমন মনে হয়েছে বা এগুলো আসার মতো। এই যে যেগুলো গ্রিন কালার দিয়ে মার্ক করা সেগুলো কমন মনে হয়েছে, এগুলো পরীক্ষায় কি করবো বলতো, আসার মতো। আর যেগুলো আন্ডারলাইন করা আছে, যেগুলো রেড কালার বা ব্ল্যাক পেন দিয়ে আসলে পিডিএফটা করার পরে মানে স্ক্যান করার পরে এটা হয়তো ইয়ে কালার হয়ে গেছে, ব্ল্যাক কালার হয়ে গেছে, রেডি ছিল এটা। আচ্ছা, তো তাহলে এটা আমি বলেই দিলাম। এখন আমি দাগানোর ক্ষেত্রে এই গ্রিন কালারটা ইউজ করার ক্ষেত্রে যেটা মাথায় রাখছি, সেটা হচ্ছে যে কোনো প্যারার প্রথম লাইন শেষ লাইন, যে কোনো প্যারার প্রথম লাইন মানে হচ্ছে ফার্স্ট লাইন, লাস্ট লাইন, বোল্ড লাইন এবং বোল্ড লাইনের আগের লাইন এবং হচ্ছে পরের লাইন, বোল্ড লাইনের আগের লাইন এবং পরের লাইন, এই কয়টা অবশ্যই কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাকে যদি আমি একটু দেখাই কই থেকে প্রশ্ন আসছে, ধরো এগুলো ইয়ে হয়ে গেছে। এবং হচ্ছে যে কোনো কিছুর বৈশিষ্ট্য বা কোনো একটা ছক, তারপরে ধরো হচ্ছে যে কোনো একটার কয়টা প্রকারভেদ, পাঁচটা বা চারটা এরকম যদি দেওয়া থাকে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কেমন যেন হয়ে গেছে এখান থেকে, দেখছো? এই যে পিঙ্ক কালার দিয়ে, বলো তো পিঙ্ক কালার দিয়ে কি মার্ক করছি, যেগুলো আমি পরীক্ষায় ভুল করি। এরপর এখানে একটা নোট রাখছি, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এখান থেকে এত কিছু আসলে পড়ার ধৈর্য হবে না, তো সেই ক্ষেত্রে আমি ছোট করে একটা নোট লিখে রাখছি। এইখানে এখানে পিঙ্ক কালার দিয়ে মার্ক করা যেগুলো পরীক্ষায় ভুল করছি। চলো দেখি এই অধ্যায় থেকে আমি যে কথাটা বললাম, প্রথম লাইন শেষ লাইন বক্স বা হচ্ছে যে বোল্ড লাইন, দেখো এখানে লিখে রাখছে জেনে রাখো, এখান থেকে প্রশ্ন আসছে, দেখছো? জেনে রাখো, বক্সে থেকে প্রশ্ন আসছে। So, এখানে দেখা যাচ্ছে আমি নোট রাখছি এখানে একটা, যে শর্টকাটে যেন আমার পরীক্ষা এটা মনে থাকে। সো সেই একটা নোট আমি কিন্তু স্টিকি নোট দিয়ে রাখছি এখানে। আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আসলে এখান থেকে পিডিএফটা এলোমেলো হয়ে গেছে। ওকে, আসো 3 নাম্বার পয়েন্টে আসো। আমি কি বলছিলাম বলো তো, কোনো একটা প্যারার প্রথম লাইন শেষ লাইন বোল্ড লাইন, বোল্ড লাইনের আগের লাইন পরের লাইন। দেখো 3 নাম্বার একটা পয়েন্ট শুরু হচ্ছে একদম প্রথম যে লাইনটা, কি আছে না আছে আমি জানি না, প্রথম লাইনটা এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। তারপর বক্স থেকে তো বললামই, বক্স থেকে প্রশ্ন আসতেছে। এরপরে আসো, দেখো এখানে সমযোজী বন্ধন প্রথম লাইন দিছে এখানে, দিল, আচ্ছা ঠিক আছে, প্রথম লাইন তো পড়তেই হবে। দেখো এখানে একটা বোল্ড লাইন আছে, কি লাইন আছে, বোল্ড লাইন আছে, এবং এই বোল্ড লাইনটাকে কি এখানে প্রশ্ন কিন্তু আসছে, বোল্ড লাইন থেকে প্রশ্ন আসছে। হাই হাই, কি পিডিএফ করলাম, উল্টা হয়ে গেল কেমনে এগুলা। আচ্ছা হোয়াট এভার, যেটা বলতেছিলাম যে তাহলে দেখো প্রশ্ন আসলে এর বাইরে হয় না, দুই একটা হয়, বাট যখন প্রশ্নটা করে মেইনলি এই পার্টগুলো থেকে এরকম করে থেকেই হয়। আচ্ছা, তো তাহলে বই দাগানো কিভাবে দাগাবো না দাগাবো, কোচিং থেকে প্রথমে দাগাই দিছে। এরপর আমি যখন রিডিং পড়ছি প্রথমবার, যখন ফুল বুক রিডিংটা যখন আমি পড়ছি তখন তো একবার খেয়াল করছি। এরপরে দাগানো বই থেকে যখন পিডিএফ তে দাগাইছি, আমি পিডিএফটা আমার ছোট ভাই থেকে দাগাই নিছি, আমি নিজে দাগানো আসলে সময় পাইনি অ্যাডমিশনে। তো যখন আমি নিজে আবার যখন পড়ছি তখন আমি 3টা কালার নিয়ে বসছি। তো সেগুলোতে তখন আমি ইয়েলো গ্রিন আর হচ্ছে রেড মার্কটা করতে পারছি। আর পিঙ্ক মার্ক কখন করছি, যখন পরীক্ষায় ভুল করছি তখন। এবার আসো অনুশীলনীতে। তো অনুশীলনীতে থিওরি টাইপের যেগুলো আছে সেগুলো তো সবই করতে হবে। ম্যাথ কোনগুলো করতে হবে সেগুলো মেডিকেলে আসে, কোনগুলো মেডিকেলে আসে সেগুলো আমরা বলে দিব, বা তোমাদের কোচিং থেকে যে ডাইজেস্টে দেয় বা যে বইটা দেয় সেখানে কিন্তু সেগুলো সুন্দর করে গোছানোই আছে। সো এখানে
সো এমসিকিউ তো আমি প্রথমে সবই সলভ করলাম, নিজে যদি পারি তো ভালো, যদি কোনোটা না পারি তাহলে আমরা সেক্ষেত্রে ইউটিউব থেকে ক্লাস দেখবো, বুঝবো, বুঝে বুঝে আমরা এখানে সলভ করবো। এখানে আসলে মুখস্থ করার দরকার নেই, সবকিছু আগে বুঝবা, বোঝার পরে তুমি চাইলে কয়েকবার প্র্যাকটিস করলে মুখস্থ এমনিতে হয়ে যাবে, বুঝছো? এখন ধরো কোনো একটা এমসিকিউ আমার কাছে এটা হচ্ছে বা মনে হয়েছে কঠিন, বা এটা মনে হয়েছে একটু ডিফারেন্ট, আমি পারবো না, হয়তো একবার দেখতে হবে। সো আমি কিন্তু এখানে একটা দেখো মার্ক করে রাখছি, দেখো এই গোল মার্ক করে রাখছি, মানে কি এগুলো আমার আরেকবার করে দেখতে হবে। তুমি ধরো এখানে 400টা এমসিকিউ পড়লা প্রথমবার, সো তুমি যদি সেকেন্ড বারও 400টা এমসিকিউ পড়ো তোমার সময় লাগবে না? তো এই 400 থেকে আমার ধরো হচ্ছে সর্বোচ্চ গোল মার্ক করা আছে 100, এরপরে স্টার মার্ক করা আছে সর্বোচ্চ 20টা, তার মানে আমার কিন্তু আর 400টা পড়তে হবে না, সেকেন্ড টাইমে আমাকে 100 বা 20টা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। সো কমায় নিয়ে আসতে হবে। আমাদের মেডিকেলে আসলে চান্স পাওয়ার জন্য অন্যতম জিনিস হচ্ছে যে সব আসলে পরে এখানে সম্ভব না, তুমি এখানে কতটা বাদ দিতে পারতেছো এটাই হচ্ছে ফ্যাক্ট। বাদ দেওয়া বলো তুমি পারো এই জন্য বাদ দিচ্ছ, পারো না দেখে বাদ দিচ্ছ এরকম কিন্তু না, সহজগুলোই বাদ দিচ্ছ। সো এখানে দেখো মার্ক করা আছে। এরপরে কিছু এমসিকিউ দেখো, এখানে দেখো এই এমসিকিউ খেয়াল করো, এখানে কিন্তু আরো কয়েকটা লেখা আছে, মানে এই ধরো এই এমসিকিউটা আরো বেশ কয়েকটা জায়গায় আছে, আরো কয়েকটা হচ্ছে এক্সাম্পল ছিল, সেই এক্সাম্পল গুলো কিন্তু পরীক্ষায় আসতে পারতো, সেগুলো কিন্তু আমি এখানে লিখে রাখছি। কিছু এমসিকিউর ব্যাখ্যা আমি এখানে লিখে রাখছি যেন আমার সহজে পরবর্তীতে আহ, এখান থেকে পরীক্ষায় যদি আসে আমি খুব সহজে একবার দেখে নিলে আমি পারবো জাস্ট। কিছু কিছু এমসিকিউর ব্যাখ্যা লেখা আছে, গোল করা আছে, স্টার দেয়া আছে, নিজের মতো করে মার্ক করা আছে। সো অনুসরণীকে তোমাকে হচ্ছে কি করে নিয়ে আসতে হবে বলো তো? ছোট করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা, বুঝছো? সো এই হচ্ছে আমাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলা। আশা করি তোমাদের কেমিস্ট্রি নিয়ে আর কোনো প্রশ্ন নাই, যদিও থাকে তাহলে আমাদের রেগুলার গাইডলাইন সেশন তখন বলবো, আমরা তখন এগুলো কিন্তু অবশ্যই ইনশাল্লাহ সলভ করে দিব। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।